হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এনবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 2 এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো নাগরিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের ভূমিকা কি। ঠিক আছে, তো নাগরিকদের যে অধিকার রয়েছে নাগরিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কি কি ভূমিকা পালন করে থাকে, তো এই টপিকটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 2 এর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এবং সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তো সংবিধানের প্রতিবিধানের অধিকার এবং সুপ্রিম কোর্ট নাগরিকদের অধিকার রক্ষার্থে কি কি ভূমিকা গ্রহণ করে থাকে। তো প্রথমে আমরা দেখে নিব 32 নম্বর ধারায় মৌলিক অধিকারের রক্ষা কবচ। ঠিক আছে, তো মৌলিক অধিকারের রক্ষা কবচ হিসেবে কিন্তু এখানে সুপ্রিম কোর্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই সমস্ত যে ভূমিকাগুলো রয়েছে তাদের মধ্যে এখানে আমরা দেখে নেব যে বিশেষ লেখ জারির ক্ষমতা। তো সুপ্রিম কোর্ট এখানে অধিকার রক্ষার ক্ষেত্রে প্রথম যে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে থাকে আমরা এখানে দেখে নিচ্ছি বিশেষ লেখ বা রিটস জারি করার ক্ষমতা তিনি রাখেন। তো ভারতের সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় 5 প্রকারের রিটস বা লেখ জারি করতে পারে। ঠিক আছে, 5 ধরনের লেখ সুপ্রিম কোর্টের কাছে অধিকার আছে, 5 ধরনের লেখ জারি করার ক্ষমতা রয়েছে। তো প্রথম যেটা আমরা এখানে দেখে নেব বন্দি প্রত্যক্ষীকরণ বা হেবিয়াস কর্পাস। ঠিক আছে, তো বেআইনিভাবে আটক রাখা ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশ। তো প্রথম যে রিটস বা লেখ জারি করার ক্ষমতা এখানে সুপ্রিম কোর্টের রয়েছে। তো যে কোনো বেআইনি মামলায় যদি কোনো ব্যক্তিকে আটক করে পুলিশ, তাহলে সেই ব্যক্তিকে সশরীরে যাতে কোর্টে পেশ করা হয়, তাহলে এই ক্ষেত্রে নির্দেশ দিতে পারে। সুপ্রিম কোর্টের কাছে এই ক্ষমতাটা আছে যে পুলিশ যেন সেই ব্যক্তিকে সশরীরে কোর্টে পেশ করে। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে পরমাদেশ বা ম্যান্ডামাস। তো পরমাদেশ বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো সরকারি কর্তৃপক্ষ বা অধস্তন আদালতকে তাদের কর্তব্য পালনের নির্দেশ। যে কোনো ধরনের সরকারি কর্তৃপক্ষ বা কোনো অধস্তন আদালত যদি তাদের কর্তব্য সঠিকভাবে পালন না করে, তাহলে সুপ্রিম কোর্ট তাদেরকে এই ক্ষেত্রে নির্দেশ দিতে পারে। ঠিক আছে, যেন তারা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করে। নেক্সটে রয়েছে তৃতীয় এবং চতুর্থ নম্বর প্রতিষেধ এবং উৎপ্রেষণ। তো প্রতিষেধ এবং উৎপ্রেষণ বলতে এখানে বোঝানো হয়েছে বিচার বিভাগের এখতিয়ার লঙ্ঘন এবং মামলার হস্তান্তরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। যে কোনো ধরনের মামলা যেন হস্তান্তরযোগ্য না হতে পারে এবং বিচার বিভাগের এখতিয়ার যাতে কেউ লঙ্ঘন না করতে পারে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে রিটস জারি করার বা লেখ জারি করার ক্ষমতা রয়েছে। নেক্সট হলো অধিকার পৃচ্ছা। ঠিক আছে, যে কোনো অনুমোদিত ব্যক্তির সরকারি পদ দখল করার বিরুদ্ধে আইনি বৈধতা যাচাই করা। ঠিক আছে, যে কোনো ব্যক্তি কোনো অনুমোদিত যদি ব্যক্তি রয়েছে সে যদি কোনো সরকারি পদ বা কোনো সরকারি পদে যদি সে অধিকার দখল করে থাকে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারে সেই ব্যক্তির বিরুদ্ধে যেন সঠিকভাবে তার বৈধতা যাচাই করতে পারে। ঠিক আছে, আচ্ছা, নেক্সটে রয়েছে যেটা হলো অধিকার সুসংহতকরণ এবং ঐতিহাসিক মামলাসমূহ। তো ঐতিহাসিক মামলাসমূহ কি কি রয়েছে দেখি। সুপ্রিম কোর্টের যে অধিকার দেওয়া হয়েছে নাগরিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে, তো কিছু ঐতিহাসিক ঘটনা রয়েছে যেখানে সুপ্রিম কোর্ট তার অধিকারগুলোকে তার কাজ করেছে। ঠিক আছে, অধিকারগুলোকে ক্ষমতাকে কাজে লাগিয়েছে। যেমন গোলকনাথ মামলা, যেটা হচ্ছে 1967 সালে যে মামলাটা হয়েছিল, যে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে মন্তব্য করেন যে সংসদ কোনো সংবিধান সংশোধনকারীর মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব বা ক্ষুণ্ণ করতে পারে না। ঠিক আছে, কোনো সংবিধান সংশোধনকারী আইন দ্বারা বা কোনো ধরনের সংবিধান সংশোধনকারীর মাধ্যমে নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকার বা মৌলিক অধিকারকে কখনোই ক্ষুণ্ণ করতে পারবে না। ঠিক আছে, এটা গোলকনাথ মামলা, যেটা 1967 সালে এটা হয়েছিল। ঠিক আছে, নেক্সট হলো
SR মুম্বাই মামলা, যেটা 1994 সালে করা হয়েছিল, যেখানে বলা হয়েছে শাসন বিভাগের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রায় দিয়ে ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করে সুপ্রিম কোর্ট নাগরিকের সাম্য নিশ্চিত করেছে। ঠিক আছে, সাম্যের অধিকারটা এখানে যে রয়েছে, এখানে SR মুম্বাই মামলা হিসেবে এখানে প্রথম এই অধিকারটা সুপ্রিম কোর্ট প্রয়োগ করে যে শাসন বিভাগের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, যেন সে তাদের নিজের ইচ্ছায় শাসন বিভাগ যাতে তার স্বেচ্ছাচারিতা না করে, তো এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রায় দিয়ে বলছেন যে ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করা, যেন ধর্মনিরপেক্ষতা সংবিধানের মধ্যে থাকে এবং তার অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকে, এবং সুপ্রিম কোর্ট নাগরিকের সাম্য এই ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করে নাগরিকদের সাম্যের অধিকার, সেই সাম্যের অধিকারটাকে নিশ্চিত করেছিল। নেক্সট হলো জনস্বার্থ মামলা বা PIL। এখানে জনস্বার্থ মামলায় বলা হয়েছে জনস্বার্থের মাধ্যমে সুপ্রিম কোর্ট আদালতের আঙ্গিনাকে সাধারণত মানুষের জন্য উন্মুক্ত করেছেন। ঠিক আছে, সুপ্রিম কোর্টের দরজা বা আঙ্গিনাকে সাধারণ মানুষ যাতে খুব সহজেই সেখানে গিয়ে মামলার জন্য উপযুক্ত হতে পারেন, তার জন্য সুপ্রিম কোর্ট এই ব্যবস্থাটা গ্রহণ করেছেন। তো যা সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত খুলে দেয়। ঠিক আছে, তো জনস্বার্থ মামলার ক্ষেত্রে প্রত্যেকেই ডাইরেক্ট সোজাসুজি সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু দ্বারস্থ হতে পারে। ঠিক আছে, তো মানেকা গান্ধী মামলা, যেটা হচ্ছে 1978 সালে এক নতুন দিগন্ত। মানেকা গান্ধী মামলাটা এখানে কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতা হিসেবে, দেখো ব্যক্তিগত স্বাধীনতা এবং আইনের যৌক্তিকতা। তো ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে বলা হয়েছে যে মানেকা গান্ধী বনাম দিল্লি প্রশাসন মামলা নাগরিকদের মানবাধিকারের সংরক্ষণের ক্ষেত্রে, নাগরিকদের যে মানবাধিকার রয়েছে এই মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তৎপরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঠিক আছে, এই মামলায় সুপ্রিম কোর্টের যে তৎপরতা একটা খুবই উজ্জ্বল দৃষ্টান্তের প্রকাশ করেছিল, যেটা হচ্ছে 21 নম্বর ধারার সম্প্রসারণ। ঠিক আছে, সংবিধানের যে 21 নম্বর ধারা রয়েছে, এই 21 নম্বর ধারার সম্প্রসারণ ঘটানো হয়েছে। এখানে বলা হয়েছে ব্যক্তিগত জীবন এবং স্বাধীনতার অধিকার রক্ষার পরিসরকে এক যুগান্তরকারী পদক্ষেপে আরও ব্যাপক করে তোলা হয়। ঠিক আছে, তো ব্যক্তিগত জীবন এবং স্বাধীনতার যে অধিকার রয়েছে মানুষের, এই স্বাধীনতার অধিকারকে রক্ষার জন্য এক যুগান্তরকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে। এবং দ্বিতীয় নম্বর এখানে বলা হয়েছে যে আইনের যৌক্তিকতা বিচার করা, যেটা আদালত নির্দেশ দেয় যে 21 নম্বর ধারা অনুসারে কোনো অধিকার হরণকারী আইন তৈরি করা হলে তা কেবল নিয়মতান্ত্রিক হলেই হবে না, কোনো ধরনের যদি অধিকার হরণকারী যদি আইন গঠন করা হয়, তাহলে সেই অধিকার হরণকারী আইনটা শুধুমাত্র নিয়মতান্ত্রিক হলেই হবে না, সেই আইনটাকে হতে হবে যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং বৈষম্যহীন। ঠিক আছে, তো শুধুমাত্র অধিকার হরণকারী আইন উপস্থাপন করলেই হবে না, সেই আইনটিকে সাথে সাথে হতে হবে যেন সেই আইনটি যৌক্তিক হয়, সেই আইনটি ন্যায়সঙ্গত এবং কোনো ধরনের যাতে বৈষম্য না তৈরি হয় সেই আইনের মাধ্যমে, সেটা কিন্তু এখানে লক্ষ্য করতে হবে। আচ্ছা, নেক্সট হলো নাগরিকদের রক্ষা কবচ হিসেবে দ্বিমাত্রিক ভূমিকা। সুপ্রিম কোর্টের নাগরিকদের অধিকার রক্ষায় দ্বিমাত্রিক কি ভূমিকা গ্রহণ করে থাকে, এখানে দেখো প্রথমে আমরা দেখে নেব আইন বিভাগীয় হস্তক্ষেপে রোধ। ঠিক আছে, আইন বিভাগীয় হস্তক্ষেপ রোধ, যে কোনো মামলায় যেন আইন বিভাগ সরাসরি যেন হস্তক্ষেপ করতে না পারে। ঠিক আছে, তো শাসন বিভাগের রক্ষক হিসেবে সুপ্রিম কোর্ট যে কোনো মৌলিক অধিকার বিরোধী আইন বা শাসন বিভাগীয় আদেশকে সরাসরি বাতিল করতে পারে। ঠিক আছে, যে কোনো ধরনের অধিকার বিরোধী যদি আইন তৈরি করা হয় বা শাসন বিভাগীয় আদেশকে সুপ্রিম কোর্ট চাইলে বাতিল করতে পারে। বিচার বিভাগীয় পর্যালোচনার এই ক্ষমতা নাগরিকদের মৌলিক অধিকারকে বাস্তবে রূপায়িত করা হয়। ঠিক আছে, নেক্সটে রয়েছে দ্বিতীয় নম্বরে সামাজিক ন্যায় বিচারের প্রসার। তো সামাজিক ন্যায় বিচারের প্রসার বলতে আমরা বলে থাকবো আদালতের ইতিবাচক সক্রিয়তা এবং জনস্বার্থের রায়ের মাধ্যমে সমাজের প্রান্তিক, শোষিত এবং অনগ্রসর মানুষদের অন্ন, বস্ত্র এবং মাথা গোঁজার যে অধিকার, মানে বাসস্থান, ঠিক আছে, অন্ন, বস্ত্র এবং যে বাসস্থানের যে অধিকার রয়েছে, আজও মৌলিক মানবাধিকারের আওতায় আনা সম্ভব হয়েছে। ঠিক আছে, মানুষদের মধ্যে অন্ন, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটি মেইন জিনিস যেটা মানুষের
জীবন ধারণের জন্য প্রয়োজন হয়। তো এই তিনটি মৌলিক যে চাহিদা সেটা মানবাধিকারের আয়তায় আনা হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, তো এটাই ছিল আজকের ভিডিওর তোমাদের আলোচনার পর্ব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। ঠিক আছে। এবং যারা তোমরা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে এই অফিসিয়াল নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে। তো অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের দিয়ে থাকি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে নোটস এবং পিডিএফ ফরম্যাটে নোটস পেয়ে যাবে। ঠিক আছে। তারপরে হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন, এবং এই ডাউট ক্লিয়ারিং সেশনটা শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের জন্যই নয়, অন্য কোনো সাবজেক্টে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা যদি চাও তাহলে এই ভিডিওর মধ্যেও কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেখান থেকে ডাইরেক্ট আমাদের সাথে কল করেও সেই ডাউটগুলো তোমরা জানাতে পারো। ঠিক আছে। তারপরে তোমরা আমাদের এখানে পেয়ে যাবে রেকর্ডেড ক্লাসেস, সাজেশন এবং মক টেস্ট এবং লাইভ ক্লাসেস। ঠিক আছে। তো আজকের ভিডিওটা আলোচনার পর্ব এতটাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।